চলে আসলেন যে? জাঙ্গুক সহসা উত্তর দিল, একটু পর আবার বের হব। অষ্টদশী পল্লব ছাপতে জাঙ্গুক ভাইয়ের দিকে চেয়ে প্রশ্ন করে, কফি খাবেন জাঙ্গুক ভাই? জাঙ্গুক খড়খড়ে কণ্ঠে শুধালো, গত রাতে কি বলেছি তোকে মনে নেই? এই মাথা নিচু করে কণ্ঠ খাটে নামিয়ে বলল, না মানে অন্য কাউকে বলি করে দিতে। জাঙ্গুক কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল, লাগবে না, তুই রুমে যা। তেও আর কথা বাড়ালো না, চুপচাপ রুমে চলে গেল। রুমে শুয়ে শুয়ে বিকেলে তোলা ছবিগুলো দেখছিল, তাই সেখান থেকে কয়েকটা ছবি আপলোড দিল ফেসবুকে। স্পেশাল গিফট, স্পেশাল গিফট, সাথে কয়েকটা লাভ ইমোজি দিল ক্যাপশনে। সন্ধ্যার পর তে পড়তে বসেছে। কিছুক্ষণ পরেই ফোনে কল বেজে উঠলো। জিমিন কল দিচ্ছে, তৎক্ষণাৎ রিসিভ করলো তে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস রে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। জিমিন উত্তেজিত কণ্ঠে বলল, এই তোকে এতগুলো কাজ কে দিল রে? তে সশব্দে হেসে বলল, জাঙ্গুক ভাই। কি? জাঙ্গুক ভাইয়া? আটকে ওঠে জিমিন। তে পুনরায় বলে ওঠে, হ্যাঁ, কবে আনছেন তা জানি না। কিছুদিন যাবত নেন্সি রুমে কাজ চলছে, ছাদের কাজ চলছিল, তাই আমি আর তেমন বের হইনি রুম থেকে। ছাদেও আর যাই না অনেকদিন যাবত। আজ হঠাৎ ছাদে গিয়ে দেখি ছাদ ভর্তি গাছ, গাছের পরিবেশ পুরোই চেঞ্জ। আসার সময় জাঙ্গুক ভাই বললেন, এগুলো নাকি আমার। জিমিন উদ্ধৃত ভঙ্গিতে বলল, বাহ, তোর শক্ত তাহলে পূরণ হয়ে গেল। তুই তো খুব করে চাইতি তোর ছাদ ভরা গাছ হোক, যেদিকেই তাকাবি শুধু গাছ আর গাছ থাকবে। দেখালে তো আল্লাহ তোর ইচ্ছে পূরণ করেছে। খুশি মনে বলল, তুই সময় করে আসিস বাসায়, ছাদে যাবো না। আর হ্যাঁ, সকালবেলা আসিস কিন্তু। ঠিক আছে, জিমিন উত্তর দিল। তারপর দুই বান্ধবী বেশ কিছুক্ষণ পড়াশোনা নিয়ে কথা বলে ফোন রেখে দিল। রবিবার থেকে ব্যস্ততায় কাটছে সকলের সময়। বর্ষাকাল থাকায় হঠাৎ বৃষ্টি নেমে যায়। জাঙ্গুক বৃষ্টি না থামলে বাইকে অফিসে যায়। জাঙ্গুক বৃষ্টি না থাকলে বাইকে করে অফিসে যায়, আবার বৃষ্টি থাকলে গাড়িতে যায়। তেও কোচিং টিউশন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। জাঙ্গুক ভাইয়ের সাথে তার টুকটাক দেখা হয়, হয়তো খাবার টেবিলে, না হয় সিঁড়িতে অথবা করিডোরে। আজ বৃহস্পতিবার। জাঙ্গুক সন্ধ্যার পর সোফায় বসে আছে, হাতে ফোন আর সামনে কফির কাপ নিয়ে। তেও তখন বই নিয়ে রুম থেকে বের হয়েছে। কিছুক্ষণ পরেই জিসু আপু আসবে। তাই করিডোর থেকে সিঁড়ির কাছে আস্তে নিচের দিকে একবার তাকায়। চুপ করে সোফায় বসে থাকা জাঙ্গুক ভাইয়ের দিকে। এক হাতে কফির কাপ নিয়ে কফি খাচ্ছেন, অন্য হাতে মোবাইলের দিকে তাকিয়ে আছেন। মোবাইলের হোম পেজে সাদা কালো রঙের একটা ছবি। তাই গভীর দৃষ্টিতে দেখার চেষ্টা করলো, কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তাই দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নামতে নেয়, যাতে কাছে গিয়ে ছবিটা দেখতে পারে। কিন্তু তের নুপুরের শব্দে জাঙ্গুক ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মোবাইলটা পকেটে রেখে দেয়। এই তীক্ষ্ণ দৃষ্টিতে জাঙ্গুক ভাইয়ের দিকে চেয়েছে নিচে নামছে আর মনে মনে বলছে, কে এই মেয়ে যার ছবি জাঙ্গুক ভাই ফোনের ওয়ালপেপারে রেখেছে? আমাকে দেখতেই হবে, এই মেয়ে কে? জাঙ্গুক কফি শেষ করে দীর্ঘ পায়ে বেরিয়ে যায় বাসা থেকে। তাই কিছুক্ষণ সিঁড়ির নিচে দাঁড়িয়ে পুনরায় পড়ার রুমের দিকে চলে যায়। 10-15 মিনিটের মধ্যেই জিসু আপু পড়াতে আসেন। আজ একটু বেশি সময় নিয়ে পড়িয়েছেন আপুটা। মোটামুটি 8:30-এর কাছাকাছি বেজে গেছে। ড্রয়িং রুমে কেউ নেই। জিসু আপুর পড়ানো শেষ, বের হতে যাবে। তেও তখন পিছন পড়ার রুম থেকে বের হয়ে দরজা লাগানোর জন্য। জিসু দরজার কাছাকাছি যেতেই জাঙ্গুক বাহির থেকে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে। মুখোমুখি দেখা হয় জাঙ্গুক ভাই ও জিসুর। জিসু সহসা হাস্যোজ্জ্বল মুখে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জাঙ্গুক হাসি মুখে উত্তর দেয়, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? জিসু পড়ার রুমের কিছুটা সামনে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছেন আর বিড়বিড় করে বলছেন, জাঙ্গুক ভাই জিসু আপুকে চিনে? কিন্তু কিভাবে? তাহলে কি জাঙ্গুক ভাইয়ের ফোনে তারই ছবি আছে? জিসু আপু হাসি মুখে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে তো আর বাসায় দেখাই যায় না ভাইয়া। জাঙ্গুক কিছুটা শক্ত কণ্ঠে বলল, বাসায় ফিরতে একটু দেরি হয়ে যায়।
তোমার পড়াতে কোনো সমস্যা হচ্ছে না তো? জিসু শান্ত কণ্ঠে বলল, না না ভাইয়া, কোনো সমস্যা হচ্ছে না। জাঙ্কুক এক পলক তের দিকে চেয়ে পুনরায় জিসুর দিকে তাকালো। ডেড কণ্ঠে শুধালো, ও পড়ে তো ঠিক মতো? জিসু এবার তের দিকে চেয়ে হাসি মুখে বলল, হ্যাঁ ভাইয়া, তে অনেক মনোযোগী এবং খুব মেধাবী। আপনি চিন্তা করবেন না প্লিজ। জাঙ্কুক ছোট করে শুধালো, খেয়েছো কিছু? বসো, খাবার খেয়ে যেও। জিসু তৎক্ষণাৎ বললেন, নাস্তা করেছি ভাইয়া, আর কিছু খাবো না। আমি আসি তাহলে আজ। ওদের কথোপকথন শোনার জন্য তে কিছুটা একটু সামনের দিকে এগিয়ে আসলো। জাঙ্কুক স্বাভাবিক কণ্ঠে বলল, সাবধানে যেও। জিসু একগাল হেসে বলল, আপনি আমাদের বাসায় বেড়াতে আসেন। জাঙ্কুক হালকা হেসে উত্তর দিল, সময় পেলে অবশ্যই যাব। প্রথমের কথাগুলো ঠিক মতো না শুনলেও শেষের কথাগুলোকে স্পষ্ট শুনতে পেয়েছে। জিসু তাকে আল্লাহ হাফেজ বলে বেরিয়ে যায় বাসা থেকে। এদিকে তের বুক কেঁপে উঠল। তে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আনমনে ভাবছে, জিসু আপু জাঙ্কুক ভাইকে বাসায় কেন যেতে বলছে? জাঙ্কুক ভাইও আমার হাসি মুখে বলছে সময় পেলে যাবে। কই, জাঙ্কুক ভাই তো আমার সাথে এভাবে ভালো আচরণ কখনো করে না। উনি তো আমার সাথে আজ পর্যন্ত হাসি মুখে কথাই বলেননি। তাছাড়া জিসু আপুকে তো সুকা ভাইয়া নিয়ে আসছিলেন। তাহলে জাঙ্কুক ভাই কিভাবে চিনেন ওনাকে? আহত চোখে তাকিয়ে রইল জাঙ্কুক ভাইয়ের পানে। জাঙ্কুক দরজা বন্ধ করে সিঁড়ির দিকে যেতে নিলে সহসা পদার্থকে সামনে দাঁড়ালো অষ্টদশী। আজ আর তার শরীর কাঁপছে না, হাত পা রিমঝিম করছে না, কারণ হাজারটা প্রশ্ন তার মাথা চাড়া দিয়ে উঠেছে, যেগুলোর উত্তর শুধু জাঙ্কুক ভাই জানে। ড্রয়িং রুমে কোথাও কেউ নেই। জিসু পড়িয়ে গেলেই মূলত খাওয়া দাওয়া পর্ব শুরু হয়। তাই এই সময় সবাই যে যার রুমে থাকে। অষ্টদশী পতাকানো দেখে জাঙ্কুক বিস্মিত চোখে চাইল। এলোমেলো চুল, চোখের কাজল কিছুটা লেপটে রয়েছে, শুষ্ক উষ্ণতায় টিপটিপ করে কাঁপছে। এই অবস্থায় দেখে ঘোর লেগে যায় জাঙ্কুকের। হাজারো নিষিদ্ধ চিন্তা জেগে উঠছে জাঙ্কুকের মনে। টেনে গেছে যে কোনো রকমে নিজেকে সামলে ঢুকিলে কিছুটা শক্ত কণ্ঠে বলল, পথ দাঁড়িয়েছিস কেন? তার সরু নাক ক্রমে ফুসছে। দীর্ঘশ্বাস ছেড়ে ধৈর্যহীন কণ্ঠে শুধালো, আপনি জিসু আপাকে চিনেন? জাঙ্কুক উপর নিচ মাথা নাড়ায় শুধু। তার তৃতীয়বার গম্ভীর কণ্ঠে বলল, ওনাকে আপনি কিভাবে চিনেন? জাঙ্কুক রাজবাড়ি কণ্ঠে বলল, আমার পরিচিত। তার ভেতরে ক্ষিপ্ত হলো। অষ্টদশীর চেহারার পড়তে ঘনিয়ে আসে তে। এক সমুদ্র অভিযোগ মাথা চাড়া দিয়ে উঠছে। একে গায়ের রং ফর্সা, তার উপর রাগে গাল দুটো লাল হয়ে আছে তে। দেখে মনে হচ্ছে টোকা দিলেই গাল থেকে রক্ত বেয়ে পড়বে। রাগে ফুঁসতে তে বলল, শুধু পরিচিত হলেই কি মানুষ নিজে দাঁড়িয়ে বাসায় যেতে বলে? এক মিনিট, তুই কি আমার কাছে কৈফিয়ত চাচ্ছিস? চল, শক্ত করে প্রশ্নটি করলো জাঙ্কুক। আজ জাঙ্কুকের শক্ত কণ্ঠে শুনে আটকে উঠছে না, কারণ অষ্টদশীর আজ মাথার দিক রাগ হচ্ছে। অতিরিক্ত রাগলে মানুষের বোধশক্তি হারিয়ে যায়। তাছাড়া মেয়ে মানুষের রাগ তো লিমিট ছাড়া, যেমন আমি। যখন রাগ হয় তখন দুনিয়ার কোনো কিছু দিয়েও শান্ত করানো যায় না, যতক্ষণ না নিজে থেকে শান্ত হয়। তার নাকের ডগায় ঘাম জমে আছে, কপাল ঘামতে শুরু করেছে ধীরে ধীরে। নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল অষ্টদশী। কয়েক মুহূর্ত পর নিরেট কণ্ঠে শুধালো, আপনি ওনার বাসায় যাবেন? জাঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল। সরুবার কণ্ঠে বলল, প্রয়োজন হলে যাব। তার চোখ গোল করে চাইল, মনের মধ্যে হাজারটা প্রশ্ন ছুটছে এদিক সেদিক। তার নীরবতা দেখি জাঙ্কুক গুরুভারী কণ্ঠে জবাব দিল, তোকে আপাতত এসব নিয়ে ভাবতে হবে না, পড়াশোনায় মনোযোগ দে। তুই এখন অনেক ছোট, সময় হলে সব জানতে পারবি। দীর্ঘশ্বাস ফেলে রাগান্বিত কণ্ঠে বলা শুরু করলো, আপনারা যা খুশি করতে পারেন, যা খুশি বলতে পারেন, তাতে কিছু হয় না। আমি কিছু বলতে গেলে ছোট, বয়স হয়নি, এরকম করেন। জাঙ্কুক তাতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বলল, আস্তে কথা বল, বাড়ির মানুষ শুনবে। তাছাড়া জিসুর ব্যাপারে আমি আপাতত কোনো কথা বলতে চাচ্ছি না। রাগে ফুঁসতে বলল, তা কেন বলবেন? আপনার যত রাগ আর যত তেজ তো শুধু আমার উপরই দেখান। কোথাকার কোন রাস্তার মেয়ের জন্য আপনার এত দরদ? জাঙ্কুকের চোখ লাল হয়ে গেছে, দাঁত কটমট করছে, কণ্ঠ তিনগুণ ভারী করে থমকে উঠল। জিসু কোথাকার কোনো মেয়ে না, ওকে সম্মান দিয়ে কথা বলবি। ফার্দার যদি ওকে কোনো রাস্তার মেয়ে বলিস, তাহলে এর ফল কিন্তু ভালো হবে না, বলে রাখলাম আমি।
তৎক্ষণাৎ তের অভিব্যক্তি বদলে গেল। সহসা মনে পড়ে গেল জাঙ্কুক ভাইয়ের ফোনে দেখা ওয়ালপেপার ছবিটার কথা। তার মানে কি জাঙ্কুক ভাইয়ের প্রিয়তমা? আর আর কিছু ভাবতে পারছে না তে। চোখে 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 সর্ষে ফুল দেখছে, হৃদয় ভেঙে খন্ড খন্ড হয়ে যাচ্ছে। জাঙ্কুক কিছু কিছু একটা বলতে যাবে, তার আগেই তে শক্ত কণ্ঠে বলল, আপনি কি ওনাকে এতটুকু বলার পরে জাঙ্কুক ডান হাতে তের বাম গালে শক্ত শক্ত কষ্ট একটি চড় বসিয়ে দিল। তের মুখ বন্ধ হয়ে গেল। কথাটা শেষও করতে পারলো না তে। তার সমগ্র পৃথিবী ঘুরছে। বিপুল চোখে চেয়ে আছে জাঙ্কুকের দিকে। শক্ত হয়ে ঠায় দাঁড়িয়ে রইল সেখানেই। একটা বারের জন্য গালে হাত রাখলো না। অনুভূতিটা যেন বিলীন হয়ে গেছে। রক্তাভ চক্ষুদয় জাঙ্কুক ভাইয়ের চোখে নিবদ্ধ। জাঙ্কুক ভীষণ লেভেলে চটে গেছে। ডান হাতে নিজের চুল মুষ্টিবদ্ধ করে রইল। রাগান্বিত কণ্ঠে বলল, যা বোঝার তা বুঝিস না, আজাইরা বিষয় নিয়ে পড়ে থাকিস। কেন এই? নির্বাক চোখে তাকিয়ে আছে জাঙ্কুক ভাইয়ের দিকে। জাঙ্কুক সঙ্গে সঙ্গে পা পিছিয়ে ঘুরে গেল। মেইন গেটের পাশে দরজার যে দেয়াল সশব্দে ঘষে বসিয়ে দিল। তাদের থেকে কেঁপে ওঠে অষ্টাদশী। বাম হাত দিয়ে মেইন গেট খুলে বেরিয়ে গেল বাসা থেকে। ঠায় দাঁড়িয়ে আছে সেখানে। দীর্ঘ সময় পর চোখ বেয়ে গড়িয়ে পড়ে দুফোঁটা অশ্রু। ততক্ষণে আয়ু বেগম বেরিয়ে আসলেন রুম থেকে। আয়ু বেগম থেকে দরজার মুখে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করলেন, কি রে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ক্ষুধা লাগছে? কিছুটা নড়ে উঠল। মায়ের দিকে না ঘুরে শীতল কণ্ঠে বলল, না। তারপর পরের রুম থেকে বইগুলো নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। জিন বেগম থেকে পিছন দিক থেকে বললেন, খাবি না? গম্ভীর স্বরে বলে উঠল, খিদে নেই। তাই রুমে এসে হাতের বই খাতাগুলো ছুঁড়ে ফেলে দেয় বিছানায়। তারপর দরজা আটকে নিজের বিছানায় লুটিয়ে পড়ে। তের বুক ভেঙে আসে আকাশসম কষ্টে। চোখ বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে। নিজেকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই অষ্টাদশীর। যে জাঙ্কুক ভাইয়ের থাপ্পড়ের ভয়ে গত একটা মাস জাঙ্কুক ভাইয়ের চোখ রেখে কথা বলেনি। জাঙ্কুক ভাই যা বলেছে চুপচাপ মেনে নিয়েছে। নিজের রাগ, জেদ আর অভিমান জাঙ্কুক ভাইয়ের পদতলে চাপা দিয়ে দিয়েছিল। সেই জাঙ্কুক ভাই কিনা একটা মাস হওয়ার আগেই তাকে থাপ্পড় মারলো, তাও আবার কোথাকার কোন মেয়ের জন্য। এত শক্তপোক্ত চড়ে এখনো মুখের বাম পাশে ব্যথা করছে পেয়ে। শোয়া থেকে উঠে আয়নার সামনে দাঁড়ালো। বাম গালে 5 আঙুলের দাগ হয়ে আছে, রক্তবর্ণের সেই পাংশু। নিজের বিধ্বস্ত ধৃষ্টতা দেখে আটকে উঠে পেয়ে। মুখমণ্ডলের ন্যায় অষ্টাদশীর কোমল হৃদয়টাকেও চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে অনুভূতিহীন কাঠখোট্টা জাঙ্কুক ভাই। আয়নার দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। আনমনে কি ভাবছে কে জানে, যে অষ্টাদশীর মনটাকে কাচের ভাঙা গ্লাসের মতো হাজারের টুকরোতে পরিণত করেছে। কোথায় সে দুরূহ পুরুষ? জাঙ্কুক বাসা থেকে বেরিয়ে বাইক স্টার্ট দিল। কি কাগজ নিতে এসেছিল সেসব ভুলে গেল। স্পিডে বাইক চালিয়ে আসলো নিজের অফিসে। কোনো দিক না তাকিয়ে সুজন নিজের কেবিনে চলে গেল। কিছুক্ষণ পর সোবিন একটা স্টাফকে জিজ্ঞাসা করলো, জাঙ্কুক কি এখনো অফিসে আসেনি? স্টাফ সঙ্গে সঙ্গে উত্তর দিল, স্যার তো কিছুক্ষণ আগেই চলে এসেছেন। কি বলো, জাঙ্কুক আসছে অথচ আমি ফাইল দিল না? চিন্তিত স্বরে বলল সোবিন। তৎক্ষণাৎ হাঁটা দেয় জাঙ্কুকের রুমের দিকে। জাঙ্কুকের রুমে দরজা ধাক্কা দিতেই চোখ পড়ল বিধ্বস্ত রুম। কোনো কিছুক্ষণের মধ্যে ঘূর্ণিঝড় বয়ে গেছে এই রুমটার উপর দিয়ে। হেলমেট ভেঙে পড়ে আছে ফ্লোরে। কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে সম্পূর্ণ রুমে, যেগুলো এলোমেলো উঠছে ফ্যানের বাতাসে। চেয়ার পড়ে আছে কাত হয়ে। জাঙ্কুককে দেখা গেল না। জাঙ্কুককে দেখার জন্য সোবিন দরজায় দাঁড়িয়ে ওকে দিল ভিতরে। জানালার পাশের দেয়ালে জাঙ্কুক অহিতেচ্ছা অনবরত ডান হাতে ঘষে দিয়ে যাচ্ছে। বিস্ময় চোখে চাইলো সোবিন। 1 সেকেন্ড দেরি না করে ছুটে গেল জাঙ্কুকের কাছে। চেষ্টা করলো জাঙ্কুককে থামানোর, কিন্তু ব্যর্থ হলো। 6 ফুট লম্বা শক্তিশালী শুটার দেখিয়ে জাঙ্কুকের সাথে 5 ফিট 7 লম্বা সোবিনের শক্তি কোনো মতেই কোলালো না। চেষ্টায় ব্যর্থ হওয়ার দরজা পর্যন্ত দৌড়ে যায় সোবিন আর চিৎকার করে ডাকলো,
ইয়োনো এদিকে আয়। ভয়ঙ্কর সেই পৌরশালী চিৎকারের শব্দে ইয়োনো সহসা দৌড়ে আসে। সাথে ছুটে আসে অফিসের কিছু স্টাফ ও কর্মচারী। ইয়োনো আর সোবিন টেনে হিঁচড়ে জাঙ্কুককে দেয়াল থেকে দূরে সরিয়ে আনলো। জাঙ্কুকের চোখে মুখে ক্রোধ স্পষ্ট প্রতিমান হচ্ছে। শ্যামবর্ণের মুখ পরিবর্তন হলো খুটখুটে আধরে। উস্কো চুলগুলো এলোমেলো হয়ে আছে। ঘামে ভেজা কপালে লেপ্টে আছে সামনের দিকে চুলগুলো। পরনে সাদা শার্ট ঘামে ভিজে লেপ্টে আছে গায়ের সাথে। রুমে ফুল স্পিডে ফ্যান চলছে। সাথে এসি অন থাকা সত্ত্বেও জাঙ্কুককে দেখে মনে হচ্ছে সবেমাত্র 40 সেলসিয়াস তাপমাত্রা ফুটবল খেলে এসেছে। ইয়োনো মাটিতে কাট করা চেয়ারটা এক হাতে তুলে জাঙ্কুককে জোর করে বসালো। জাঙ্কুকের হাতের দিকে চাইলো। অনবরত ঘুষের কারণে আঙুলের হাতের কয়েক জায়গায় কেটে রক্ত পড়ছে। ইয়োনো তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো দেয়ালে। সাদা রঙের দেয়াল কিছুটা অংশ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে ফ্লোরে। ইয়োনো আটকে ওঠে এক প্রকার চিৎকার দিয়ে বলল, সোবিন, ফার্স্ট এড বক্সটা বের কর তাড়াতাড়ি। জাঙ্কুক এখনো জোর করছে চেয়ার থেকে ওঠার, কিন্তু ইয়োনো জাঙ্কুকের পেট বরাবর শক্ত করে চাপটে ধরে পিতাব কণ্ঠে আর্তনাদ করে উঠল। তপ্ত স্বরে শুধালো, কি হয়েছে তোর? এমন করছিস কেন? জাঙ্কুক সহসা চিৎকার দিয়ে বলল, ছাড় আমাকে, ছাড়। জাঙ্কুক রুষ্ট কণ্ঠে চিৎকারে কিছুটা নড়ে উঠল ইয়োনো, কিন্তু তারপরও ছাড়লো না। পুনরায় শক্ত কণ্ঠে বলল, কেন পাগলামি করছিস জাঙ্কুক? রাগটা একটু কমা। কি হয়েছে বল আমায়। জাঙ্কুক তৃতীয়বার চেয়ার থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু এবার আর ইয়োনো আর একটু শক্ত করে জাঙ্কুককে চেপে ধরে। নিরিট কণ্ঠে বলল, মাথা ঠান্ডা কর জাঙ্কুক, কি করছিস তুই? কিছু মাথায় আছে তোর? জাঙ্কুক ব্যর্থ হয়ে বসে পড়ল চেয়ারে। জাঙ্কুকের রক্তবর্ণের চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু মিশ্রিত এক ফোঁটা জল। সবাই পাঁচটা বক্স নিয়ে আসছে। দরজা দাঁড়ালো। দু একজন প্রশ্ন করছে, কি হয়েছে স্যারের? কোনো সমস্যা কি স্যার? প্লিজ বলুন আমাদেরকে, কোনো সমস্যা? জাঙ্কুক তাদের প্রশ্নে বিরক্ত হয়ে অগ্নিদৃষ্টিতে চাইলো। সঙ্গে সঙ্গে নীরব হয়ে গেল জনতা। ইয়োনো সোবিনের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, তুই সবাইকে নিয়ে ওইদিকে যা, আমি আছি জাঙ্কুকের কাছে। সোবিন চিন্তিত স্বরে বলল, কোনো প্রয়োজন হলে ডাকিস আমায়। ইয়োনো শুধু মাথা দুলালো। সোবিন এক সেকেন্ড দেরি না করে সবাইকে নিয়ে সেখান থেকে কাজে চলে গেল। ইয়োনো চলন্ত ফ্যানের দিকে মুখ তুলে চেয়ে আছে। সবাই চলে যাওয়ার পর ইয়োনো গভীর কণ্ঠে বলল, দেখ হাতের কি অবস্থা করেছিস। জাঙ্কুক এক পলক হাতের দিকে চেয়ে কঠিন কণ্ঠে বলল, আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। না অপরাধ করে ফেলেছি আমি ইয়োনো। এই অপরাধের কাছে আমার হাত কিছুই না। ইয়োনো কিছুটা চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে? কি করছিস তুই? বল আমাকে। জাঙ্কুকের কণ্ঠস্বর পিছে আসছে। পুনরায় দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল গলা বেয়ে। শীতল কণ্ঠে জবাব দিল, আমি একই ভুল পুনরায় করে ফেলেছি। জাঙ্কুক আটকে উঠে শুধালো, তুই কি দেখে আবারও মেরেছিস জাঙ্কুক? জাঙ্কুক দীর্ঘ শ্বাস ফেলে শুধু। ইয়োনোর বুঝতে বাকি নেই যে জাঙ্কুক থেকে মারার রোধে নিজেকে আহত করছে। ভ্রুকুটিয়ে ইয়োনো বলল, কেন মেরেছিস? দীর্ঘ শ্বাস ফেলে জাঙ্কুক বলল, আমি যিশুর সাথে কথা বলতে দেখে তের মাথায় রক্ত উঠে গেছে। যা তা উল্টো পাল্টা বলা শুরু করেছে। আমি রাগ কন্ট্রোল করতে পারিনি রে। কি বলছিস জাঙ্কুক? তাছাড়া যিশুর জন্য তুই তেকে মারলি? অবাক চোখে তাকিয়ে আছে ইয়োনো। আমি তেকে মারতে চাইনি, বিশ্বাস কর। এই এক পর্যায়ে প্রশ্ন করে বসলো, আমি কি যিশুকে ভালোবাসি কিনা। এই কথাটা সহ্য করতে পারিনি। ইয়োনো তপ্ত দৃষ্টিতে চেয়ে রইল। জাঙ্কুক বাম হাত দিয়ে কপাল থেকে চুলগুলো সরিয়ে মনকষ্টে শুধালো, আমি এখন কি করব ইয়োনো? ইয়োনো দীর্ঘ শ্বাস ফেলে বারবার কিছুটা ভেবে বলল, দেখ এখন তো আগের মতো নেই। এখন তো তেও তোর প্রতি পজিটিভ, তাই না? এজন্যই তো আজকে এভাবে রিয়েক্ট করেছে। আমার যতটা ওকে দেখে বুঝেছি যে ও একটা থাপ্পড় মারার কারণে তোর সাথে কথা বলা বন্ধ করবে না। জাঙ্কুক খড়খড়ে কণ্ঠে উত্তর দিল, তুই তো জানিস তে খুব জেদি। এটাই আমার একমাত্র ভয়ের কারণ। ও যদি একবার জেদ করে বলে আমার সাথে আর কথা বলবে না, তাহলে ও এই জীবনে আর কোনোদিনই কথা বলবে না। ইয়োনো কপাল কুটিয়ে প্রশ্ন করলো, বাই দ্য ওয়ে
কয়টা থাপ্পড় দিছিস? জাগো তপ্ত স্বরে বলল, একটা। ইয়ানা স্বাভাবিক কণ্ঠে বলল, তুই চিন্তা করিস না, কিছু হবে না। যিশুকে নিয়ে কিছু ভাবছিস? তে কি আর পড়তে চাইবে ওর কাছে? জাগো গম্ভীর কণ্ঠে জবাব দিল, দুদিন পর পর ওর জন্য টিচার কোথা থেকে খুঁজবো আমি? ওকে যিশুর কাছেই পড়তে হবে। জাগো ইয়ানা কোমল কণ্ঠে বলল, আচ্ছা সেসব পরে দেখা যাবে, এখন চল হাসপাতালে যাই একটু। জাগো তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, হাসপাতালে যাবো কেন? ইয়ানা স্বাভাবিক কণ্ঠে বলল, এতটা কেটেছে, কোনো সমস্যা হয় যদি ডাক্তার দেখালে ভালো হবে হয়তো। জাগো উত্তর দিল, এটা আমার শান্তি, আমি যাবো না ডক্টরের কাছে, আমি বাড়ি যাব। এখন কি বাসায় যাবি? তুই যেতে পারবি একা? দিয়ে আসবো তোকে আমি। জাগো একবার তাকালো দেয়ালে লাগানো ঘড়ির দিকে। 10টা বাজতেছে। গভীর কণ্ঠে জবাব দিলেন, কি করবো বুঝতে পারছি না আমি তের মুখোমুখি হওয়ার মতো সাহস পাচ্ছি না। ইয়ানো জানালার দিকে চেয়ে বলল, বাইরে তো বৃষ্টি পড়ছে এখনো, একটু ওয়েট করতে হলে, বৃষ্টি কমলে আমি দিয়ে আসবো না। পকেট থেকে ফোন বের করে সুগাকে কল করলো। প্রথমবারে রিসিভ হলো কল। সুগা কল রিসিভ করে সালাম দিল। জাঙ্কুক সালামের উত্তর দিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, কোথায় তুই? সুগা স্বাভাবিকভাবে উত্তর দিল, আমি তো পার্টি অফিসে। কেন ভাইয়া? জাঙ্কুক নিরেট কণ্ঠে জবাব দিল, এমনি। সুগা চিন্তিত স্বরে আবার প্রশ্ন করলো, কোনো সমস্যা ভাইয়া? তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? জাঙ্কুক গলা খাকারে দিয়ে কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল, কোনো সমস্যা নেই, তুই কাজ কর, রাখছি। কল কেটে মোবাইল পকেটে রেখে বাম হাত কপালের উপর রেখে চেয়ারে হেলান দিল। ইয়নহো আর কিছু বলল না, চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। এদিকে কিছুক্ষণ আয়নার সামনে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে গুড়ি বৃষ্টি পড়ছে। বারান্দার দরজা দিয়ে আসা শীতল হাওয়া কেঁপে উঠল অষ্টদশী। আয়না থেকে দৃষ্টি সরিয়ে ব্যালকনির দিকে তাকালো। ধীর গতিতে হেঁটে গেল ব্যালকনিতে। গ্রিলে ধরে দাঁড়িয়ে তাকিয়ে আছে দূরের লাল ল্যাম্পপোস্টের আলোর দিকে। ক্ষণে ক্ষণে বৃষ্টির মাত্রা বাড়ছে। বাতাসের সাথে বৃষ্টির ছিটে ফোঁটা পড়ছে এর চোখে মুখে। আজ আর হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করছে না অষ্টাদশী। কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ব্যালকনিতে। হঠাৎ ভেতরটা ছটফটিয়ে ওঠে। নিজের ভেতরে থাকা এক আকাশ মন অভিযোগ কাউকে বলতে ইচ্ছে করছে তের। বৃষ্টির পানি আপন গতিতে পৃথিবীর বুকে লুটিয়ে পড়ছে। তা দেখে তেরও ইচ্ছে করছে মনের মধ্যে পুষে রাখা চাপা কথাগুলো খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সৃষ্টিকর্তাকে জানাতে, কষ্ট শেয়ার করলে নাকি মন হালকা হয়। যে অষ্টাদশী গত 17 বছরের রাতের বেলা একা ছাদে যায়নি, সেই অষ্টাদশী আজ 9টার পর একা ছাদে চলে গেছে। ছাদে পা দিতেই ভারী বর্ষণে কয়েক সেকেন্ডে ভিজে যায় অষ্টাদশীর সর্বাঙ্গ। হাত খোপা করে চুলগুলো খোলা যায় সহসা। বৃষ্টির পানি তবে ধীরে ধীরে কোমর ছাড়িয়ে নিচে নামতে থাকে চুল। আশেপাশে তাকাচ্ছে, দূর দূরান্তে উঁচু বিল্ডিং এর ছাদ থেকে হালকা আলো ভেসে আসছে তেদের ছাদে। লাইটের আলোর প্রভাবে গাছ ভর্তি ছাদের এদিক সেদিক গাছের ছায়া পড়ে আছে। কিছু জায়গা দেখে মনে হচ্ছে ভূতেরা বসে মিটিং করছে। তের দৃষ্টি সেদিকে পড়তেই কিছুটা কেঁপে ওঠে। তবে ঘন ঘন বিদ্যুৎ চমকানোতে বুঝতে পারে এগুলো গাছের ছায়া। বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে তেও সম্পূর্ণ ছাদে হাঁটতে ছাদের এক পাশে রাখা বেতের সোফাগুলোর একটাতে বসে পড়ল। হেলান দিয়ে বাতাসে চুলের কমর ঠিকটা অংশ ছাদে ফ্লোরে পড়ে আছে। তাই আকাশের পানে তাকিয়ে বলা শুরু করলো, আল্লাহ, আমার জীবনে তো হিটলার স্বভাবের ব্যক্তির কোনো অস্তিত্ব ছিল না। তাহলে কেন তুমি ওনায় আমার সামনে নিয়ে আসলে? এই অনুভূতিহীন মানুষটা কেন আমার জীবনের সাথে জড়িয়েছো? উনি যদি অন্য কাউকেই ভালোবাসেন তাহলে আমায় কেন ওনার প্রতি এত দুর্বল বানিয়েছো? আমি এখন কি করব? একসাথে প্রশ্নগুলো করে কয়েক মুহূর্ত নীরব থাকে। অক্ষি পল্লবে অনর্গল নোনাজল গড়িয়ে পড়ছে। তার সাথে বৃষ্টির পানি মিশে কানের নিচ দিয়ে যাচ্ছে। বেশ খানিকটা সময় নীরব থেকে শীতল কণ্ঠে শুধালো, আমি কি কখনো কারোর প্রিয় হতে পারবো না?